আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কে, আর সেই সাথে সাথেই আমরা প্রোনাউন সম্পর্কিত আলোচনা শেষ করব। আগামী ক্লাসে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ সম্পর্কে। অতিরিক্ত আর কোনো কথা নয়, চলো এবার ইনডিফিনিট প্রোনাউন অর্থাৎ অনির্দিষ্ট সর্বনামের জগতে প্রবেশ করা যাক। প্রথমে আমরা দুটি সেন্টেন্স দেখে নিব। হি সেজ দ্যাট ওয়ালিদ ইজ এ সায়েন্টিস্ট, অর্থাৎ সে বলে যে ওয়ালিদ একজন বিজ্ঞানী। এখানে হি সেজ অর্থাৎ সে বলে, এই সে দ্বারা একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এমনকি সে পুরুষ না স্ত্রী তাও কিন্তু বোঝাচ্ছে, কারণ স্ত্রী হলে তো হি এর স্থানে সি হতো, এটা নিশ্চয়ই জানো। তার মানে এই হি ইনডেফিনিট প্রোনাউন নয়, কারণ ইনডেফিনিট মানে তো অনির্দিষ্ট। এবার আমরা আরেকটি সেন্টেন্স দেখব। সাম সে দ্যাট ওয়ালিদ ইজ এ সায়েন্টিস্ট, অর্থাৎ কেউ কেউ বলে যে ওয়ালিদ একজন বিজ্ঞানী। এই সাম দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না। এছাড়া সাম বা কেউ কেউ দ্বারা কখনোই নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বোঝানো যায় না, এমনকি সে পুরুষ না স্ত্রী তাও বোঝাচ্ছে না। তার মানে এই সাম একটি ইনডিফিনাইট প্রোনাউন, অর্থাৎ অনির্দিষ্ট সর্বনাম। তাহলে উপরের আলোচনা থেকে এই বোঝা গেল যে যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায়, সেই সকল প্রোনাউনকে ইনডিফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট সর্বনাম বলে। ইংরেজি ভাষায় ইনডিফিনিট প্রোনাউনগুলি হলো সামন, এভরিওয়ান, এনিওয়ান, ওয়ান, নো ওয়ান, এনিবডি, নোবডি, এভরিবডি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, সাম, এনি, ওয়াল, সেভারেল, বোথ, ফিউ, মেনি ইত্যাদি। যদিও এরা সকলেই ইনডিফিনিট প্রোনাউন, তথাপি এরা সকলেই একই উদ্দেশ্য পরিবেশন করে না। এরা প্রতিটি একটি নির্দিষ্ট উদ্দেশ্য পরিবেশন করে। এই নির্দিষ্ট উদ্দেশ্যগুলি দেখার আগে এই প্রোনাউন সম্পর্কে আরও কিছু কথা বলা প্রয়োজন বলে মনে করছি। এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনলে সামনের আলোচনাটা বুঝতে সহজ হবে। যাই হোক, যেহেতু এরা ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেহেতু প্রশ্ন চলে আসে কোনটা বস্তুর ক্ষেত্রে এবং কোনটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে হবে, তাই না? এখানে থিং যুক্ত যে প্রোনাউনগুলি দেখতে পাচ্ছ, অর্থাৎ এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, এই প্রোনাউনগুলি ব্যবহৃত হয় বস্তুর ক্ষেত্রে। বাকি যে প্রোনাউনগুলি দেখতে পাচ্ছ সেগুলি ব্যবহৃত হয় ব্যক্তির ক্ষেত্রে। তবে যেহেতু ইনডিফিনিট প্রোনাউন একটি বহুমুখী সর্বনাম, তাই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এরা কেউ কেউ বস্তুর ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। এরা সাবজেক্ট এবং অবজেক্টের পাশাপাশি একটি বাক্যের মধ্যে বিভিন্ন ব্যাকরণগত ভূমিকায় ব্যবহার করা যেতে পারে, যেমন পসেসিভ ফর্ম হিসেবে, ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে, অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে ইত্যাদি। বাক্যে এই প্রোনাউনগুলির ব্যবহার দেখার আগে আমরা আর একটু জেনে নিতে পারি। তা হলো এই যে এই প্রোনাউনগুলিকে চার ভাগে বণ্টন করা যায়, যথা সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন, সিঙ্গুলার অর প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন, কম্পাউন্ড ইনডিফিনিট প্রোনাউন। চলো তাহলে জেনে নেই এই সিঙ্গুলার ইনডিফিনিট, প্লুরাল ইনডিফিনিট কাকে বলে এবং এরা কারা সেই সম্পর্কে। সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন যে প্রোনাউনগুলি একটিমাত্র ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, কিন্তু ব্যক্তিটি কে বা বস্তুটি কি তা উল্লেখ করে না, এমন জাতীয় প্রোনাউনকে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন বলে। ব্যাকরণগত চুক্তি অনুযায়ী এই প্রোনাউনগুলি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এই প্রোনাউনগুলির মধ্যে রয়েছে সামন, এভরিওয়ান, ওয়ান, এনিবডি, নোবডি, এনিথিং, নাথিং ইত্যাদি। প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন যে প্রোনাউন কে বা কি তা নির্দিষ্ট না করে একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন বলে। ব্যাকরণগত চুক্তি অনুযায়ী এরা প্লুরাল ভার্ব গ্রহণ করে। এই প্রোনাউনগুলির মধ্যে রয়েছে সাম, এনি, ওয়াল, সেভারাল, বোথ, ফিউ, মেনি, আদার ইত্যাদি। সিঙ্গুলার অর প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন এই সর্বনামগুলি এমন শব্দ যারা প্রেক্ষাপটের উপর নির্ভর করে
একবচন, বহুবচন বা উভয় বচন হতে পারে। ক্ষেত্রবিশেষ এই প্রোনাউনগুলি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ভার্ব গ্রহণ করতে পারে। এই প্রোনাউনগুলির মধ্যে রয়েছে সাম, এনি, ওয়াল, নান ইত্যাদি। কম্পাউন্ড ইনডিফিনাইট প্রোনাউন অর্থাৎ যৌগিক অনির্দিষ্ট সর্বনাম। এই সর্বনামগুলি অনির্দিষ্ট ব্যক্তি, স্থান বা জিনিসগুলিকে নির্দেশ করে। এগুলি দুটি শব্দের সংমিশ্রণ দ্বারা গঠিত হয়, যেমন এনি প্লাস ওয়ান সমান সমান এনি ওয়ান। এই সর্বনামগুলির মধ্যে রয়েছে সামথিং, এভরিথিং, এনিথিং, এনিওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, অ্যানিবডি, নোবডি ইত্যাদি। এতক্ষণ আমরা ধারণা নিলাম ইনডিফিনিট প্রোনাউনের প্রাথমিক বিষয়বস্তু সম্পর্কে। এখন আমরা এই সমস্ত প্রোনাউনগুলিকে একত্রে করে সেখান থেকে একটি করে বাক্যে প্রয়োগ করে দেখব যে আসলে এগুলি বাক্যে ব্যবহার করলে বাক্যগুলি কেমন হয় এবং এরাই বা কী ধরনের ভূমিকা রাখে একটি বাক্যের মধ্যে। আলোচনার সুবিধার্থে আমি এগুলিকে অ্যালাইন করে নিলাম, অর্থাৎ প্রথমে অনযুক্ত প্রোনাউন, তারপর বডিযুক্ত প্রোনাউন, তারপর থিংযুক্ত প্রোনাউন, তারপর আদার্স যে প্রোনাউনগুলি রয়েছে সেইগুলি। যাই হোক, আমরা প্রথম থেকেই শুরু করব। সামন অর্থাৎ কেউ। এটি একটি অনির্দিষ্ট ব্যক্তিকে উল্লেখ করার জন্য একটি বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ ফর্ম ইত্যাদি হিসেবে ব্যবহৃত হয়। সাবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হয় তখন সেন্টেন্সটি হয় সামন ইজ ক্রাইং, অর্থাৎ কেউ কাঁদছে। এই বাক্যটিতে সামন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং যেহেতু এটি একটি সিঙ্গুলার প্রোনাউন তাই ভার্বটিও এখানে সিঙ্গুলার হয়েছে। যদি এখানে সামন আর ক্রাইং লিখতাম তাহলে অবশ্যই সেন্টেন্সটি ভুল হতো। তাই এই সর্বনামগুলি খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। অবজেক্ট হিসাবে আই নিড টু ফাইন্ড সামন হু ক্যান হেল্প মি, অর্থাৎ আমার কাউকে খুঁজে বের করা প্রয়োজন যে আমাকে সাহায্য করতে পারে। এই বাক্যটিতে সামন কিন্তু সাবজেক্ট নয়, এখানে আই হলো সাবজেক্ট এবং সামন হলো অবজেক্ট, এবং সামন যে অবজেক্টের স্থানে বসে রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। পসেসিভ ফর্ম হিসাবে মানে মালিকানা বোঝাতে সামন এইভাবে ব্যবহৃত হয়। সামন্স ফোন ইজ রিঙ্গিং, অর্থাৎ কারো ফোন বাজছে। এই বাক্যটিতে সামন্স হলো সামনের অধিকারী রূপ, যেমন ওয়ালিদের অধিকারী রূপ ওয়ালিদস। যাই হোক, এই সামন্স নির্দেশ করে যে ফোনটি এক অনির্দিষ্ট ব্যক্তির ইত্যাদি। আমরা জেনে নিলাম সামন সম্পর্কে। এখন দেখব এভরিওয়ান সম্পর্কে। এভরিওয়ান অর্থাৎ প্রত্যেক। এই সর্বনামটি একটি গোষ্ঠীর সমস্ত লোককে বোঝায়, কিন্তু নির্দিষ্ট না করে। এটি সাবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট এবং অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার হয় তখন সেন্টেন্সটি হয় এভরিওয়ান ইজ ইনভাইটেড টু দ্য পার্টি, অর্থাৎ পার্টিতে সবাই আমন্ত্রিত। এই বাক্যটিতে এভরিওয়ান বাক্যটির বিষয় হিসেবে কাজ করছে, যার অর্থ সমস্ত লোক আমন্ত্রণের অন্তর্ভুক্ত। আর যেহেতু এটি একটি সিঙ্গুলার প্রোনাউন তাই ভার্বটিও সিঙ্গুলার হয়েছে। ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবে অর্থাৎ পরোক্ষ বস্তু হিসাবে হি টোল্ড এভরিওয়ান এ স্টোরি, অর্থাৎ তিনি সবাইকে একটি গল্প বলেছিলেন। এই সেন্টেন্সটিতে এভরিওয়ান একটি পরোক্ষ বস্তু হিসেবে ব্যবহৃত হয়েছে, যা নির্দেশ করে যে গল্পটি কাকে বলা হয়েছিল। আসলে গল্পটি কাউকে না কাউকে তো বলা হয়েছিল, এই এভরিওয়ান হলো সেটাই। অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসাবে অর্থাৎ একটি প্রিপোজিশনের বস্তু হিসাবে হি গেভ এ গিফট টু এভরিওয়ান, অর্থাৎ সে সবাইকে একটি উপহার দিয়েছিল। এই বাক্যটিতে টু হলো প্রিপোজিশন এবং এভরিওয়ান হলো টু এর অবজেক্ট বা বস্তু, যা নির্দেশ করে যে সমস্ত মানুষ একটি উপহার পেয়েছে ইত্যাদি। এবার জানব এনিয়ন সম্পর্কে। এনিয়ন হলো একটি অনির্দিষ্ট সর্বনাম যা সাধারণত একটি অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝায়। এটি একটি বাক্যের বিষয় হিসেবে ব্যবহার হয়ে থাকে। এটিও একটি সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন। বাক্যে এদের ব্যবহার করলে হবে এনিয়ন ক্যান পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, অর্থাৎ যে কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।
এই বাক্যটিতে এনিয়ন বাক্যটির বিষয় হিসেবে কাজ করছে। এটি নির্দেশ করছে যে অংশগ্রহণ করা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট না করেই সবার জন্য উন্মুক্ত। এই এনিয়ন আবার ডিরেক্ট অবজেক্ট এবং অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবেও ব্যবহৃত হতে পারে। ডিরেক্ট অবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হয় তখন বাক্যটি হয় আই ডিডেন্ট সি এনিওয়ান অ্যাট দ্য পার্টি, অর্থাৎ আমি পার্টিতে কাউকে দেখলাম না। এই বাক্যটিতে এনিওয়ান সরাসরি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। মূলত এটি যখন ডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন এটি প্রধান ক্রিয়ার পরে বসে। এখানে প্রধান ক্রিয়া হলো সি। আবার এটি যখন অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ একটি অব্যয়ের বস্তু হিসেবে ব্যবহৃত হয়, তখন সেন্টেন্সটি হয় শি ডিডেন্ট স্পিক টু এনিওয়ান ডিউরিং দ্য মিটিং, অর্থাৎ বৈঠক চলাকালীন তিনি কারোর সাথে কথা বলেননি। এখানে টু হলো প্রিপোজিশন এবং এনিওয়ান হলো তার অবজেক্ট, অর্থাৎ এটি যখন অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন সরাসরি প্রিপোজিশনের পরে এই এনিওয়ান ব্যবহৃত হয় ইত্যাদি। ওয়ানের নমিনেটিভ এবং অবজেক্টিভ রূপ হলো ওয়ান এবং পসেসিভ কেসে এর রূপ হলো ওয়ান্স। যখন সাধারণভাবে কোনো কিছু বলা হয় কিন্তু কাউকে নির্দিষ্ট করে কিছু বলা হয় না তখন এই ওয়ান ব্যবহৃত হয়। ওয়ান সম্পর্কে আরেকটু দেখি। ওয়ান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে তারপর নমিনেটিভ এবং অবজেক্টিভ কেসে ওয়ান এবং পসেসিভ কেসে ওয়ান্স হয়। এই ক্ষেত্রে হি, হার, হিজ ইত্যাদি বসে না। যেমন ওয়ান ডাজ নট নো হোয়েন হি উইল ডাই, অর্থাৎ একজন জানে না যে কখন মারা যাবে। এই বাক্যটি ভুল, কারণ এই বাক্যটিতে ওয়ান সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং কেসটিও নমিনেটিভ। তাই শর্ত অনুযায়ী নমিনেটিভ কেসে ওয়ান হবে, হি হবে না। যেমন ওয়ান ডাজ নট নো হোয়েন ওয়ান উইল ডাই, অর্থাৎ কেউ জানে না কখন মারা যাব। এটা হলো নমিনেটিভ কেসের বেলায়। আবার পসেসিভ কেসে ওয়ানের ব্যবহার হবে ওয়ান শুড ডু হার ডিউটি, অর্থাৎ একজনের তার কর্তব্য পালন করা উচিত। এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স, কারণ একটু আগেই বলেছি পসেসিভ কেসের ক্ষেত্রে ওয়ান্স হবে, কিন্তু বাক্যটিতে ওয়ান্সের কোনো ব্যবহার দেখছি না। এখানে হার ব্যবহৃত হয়েছে, যেটা শর্ত অনুযায়ী হবে না। তাহলে সঠিক বাক্যটি হবে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, মানে একজনের তার কর্তব্য পালন করা উচিত ইত্যাদি। নো ওয়ান, অর্থাৎ কেউ না। এটি একটি যৌগিক অনির্দিষ্ট সর্বনাম, মানে দুটি শব্দের সমন্বয়ে গঠিত। যেহেতু এটি একটি সিঙ্গুলার প্রোনাউন তাই এটি একটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সাবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হয় তখন বাক্যটি হয় নো ওয়ান ইজ পারফেক্ট, অর্থাৎ কেউ নিখুঁত নয়। এই বাক্যটিতে নো ওয়ান হলো একটি সিঙ্গুলার সাবজেক্ট এবং ইজ হলো একটি সিঙ্গুলার ভার্ব। এটি আবার একটি ক্রিয়ার বস্তু হিসাবেও ব্যবহৃত হতে পারে। যেমন হি ট্রাস্ট নো ওয়ান, অর্থাৎ সে কাউকে বিশ্বাস করে না। এই বাক্যটিতে নো ওয়ান ট্রাস্ট ক্রিয়াটির বস্তু হিসেবে ব্যবহৃত হয়েছে ইত্যাদি। এতক্ষণ আমরা দেখলাম অনযুক্ত প্রোনাউনগুলির ব্যবহার। এখন দেখব বডিযুক্ত যে প্রোনাউনগুলি রয়েছে তার ব্যবহার। অ্যানিবডি, অর্থাৎ যে কেউ। এই সর্বনামটি একটি অনির্দিষ্ট বা অজানা ব্যক্তিকে বোঝায়। তারা কে তা নির্দিষ্ট না করেই সাধারণ অর্থে লোকদের সম্পর্কে কথা বলতে ব্যবহার হয়ে থাকে। এটিও একটি সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন। এটি সাবজেক্ট এবং অবজেক্ট উভয় উপায়ে ব্যবহার হতে পারে। যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সেন্টেন্সটি হয় অ্যানিবডি ক্যান জয়েন দ্য ক্লাব, অর্থাৎ যে কেউ ক্লাবে যোগ দিতে পারে। এই বাক্যটিতে সীমাবদ্ধতা ছাড়াই সমস্ত সদস্যকে অন্তর্ভুক্ত করেছে, কাউকে নির্দিষ্ট না করেই। এটি যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন এটি একটি ভার্ব বা প্রিপোজিশনের বস্তু হিসেবে কাজ করতে পারে। যেমন হি ডিড নট সি অ্যানিবডি অ্যাট দ্য পার্টি, অর্থাৎ তিনি কাউকে পার্টিতে দেখেননি। এই বাক্যটিতে অ্যানিবডি সি ভার্বটির অবজেক্ট হিসেবে কাজ করছে। আবার এটি যখন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ একটি অব্যয়ের বস্তু হিসেবে ব্যবহৃত হয়, তখন সেন্টেন্সটি হয় শি রিফিউজ টু শেয়ার হার সিক্রেট উইথ অ্যানিবডি, অর্থাৎ তিনি তার গোপন কথা কারো সাথে শেয়ার করতে রাজি হননি। এই সেন্টেন্সটিতে উইথ হলো প্রিপোজিশন এবং অ্যানিবডি হলো তার অবজেক্ট ইত্যাদি। নোবডি, অর্থ
কেউ না। এটি কোনো ব্যক্তি বা একক ব্যক্তিকে বোঝায় না। এটি ব্যক্তিদের অনুপস্থিতি নির্দেশ করতে ব্যবহৃত হয়। এটি সাবজেক্ট এবং অবজেক্ট উভয় রূপে ব্যবহার হতে পারে। যখন সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় তখন বাক্যটি হয় এমন যে নোবডি ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, অর্থাৎ বৈঠকে কেউ উপস্থিত ছিল না। এই বাক্যটিতে এই নোবডি দ্বারা একটি অনুপস্থিতি নির্দেশ করছে। আর যেহেতু এটি একটি সিঙ্গুলার প্রোনাউন তাই ভার্বটিও সিঙ্গুলার গ্রহণ করেছে। আবার নোবডি যখন অবজেক্ট রূপে ব্যবহৃত হয় তখন সেন্টেন্সটি হয় শি আস্কড এ কোশ্চেন বাট নোবডি হার্ড হার, অর্থাৎ তিনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন কিন্তু কেউ তার কথা শুনল না। এই বাক্যটিতে শি হলো সাবজেক্ট এবং নোবডি হলো অবজেক্ট ইত্যাদি। এভরিবডি অর্থ প্রত্যেকে। এটি তারা কে তা নির্দিষ্ট না করে একটি গোষ্ঠীর সমস্ত লোককে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন এভরিবডি ইন দ্য রুম স্টুড আপ, অর্থাৎ রুমের সবাই উঠে দাঁড়ালো। এর মানে হলো যে রুমে উপস্থিত সকল ব্যক্তি উঠে দাঁড়ানোর ক্রিয়া সম্পাদন করেছে। যদিও সবাই বলতে একদল লোককে বোঝায় তথাপি এটি ব্যাকরণগতভাবে একবচন। এর মানে এটি একটি একবচন ক্রিয়া গ্রহণ করে। যেমন এভরিবডি হ্যাজ গন, অর্থাৎ সকলেই চলে গিয়েছে। এখানে হ্যাজ সিঙ্গুলার ভার্ব। চলো এবার দেখে নেওয়া যাক বডিযুক্ত প্রোনাউনের পরে কি রয়েছে। বডিযুক্ত প্রোনাউনের পর রয়েছে থিংযুক্ত প্রোনাউন। তাহলে আমরা এনিথিং থেকেই শুরু করি। এনিথিং অর্থ যে কোনো কিছু। এটি অন্য অন্য অনির্দিষ্ট সর্বনামের মতো একটি নির্দিষ্ট আইটেম বা সত্তাকে বোঝায় না। এটি একটি নির্দিষ্ট সুযোগের মধ্যে সমস্ত সম্ভাব্য বস্তু, পরিস্থিতি বা ঘটনাকে অন্তর্ভুক্ত করে। যেমন ইউ ক্যান আস্ক মি এনিথিং, অর্থাৎ তুমি আমাকে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারো। বাক্যটিতে যে কোনো কিছু অর্থাৎ এনিথিং শব্দটি সীমাবদ্ধতা ছাড়াই সমস্ত সম্ভাব্য প্রশ্ন অন্তর্ভুক্ত করেছে ওই রিলেটেড। নাথিং অর্থ কিছুই না। এটি কিছুর অনুপস্থিতি নির্দেশ করতে ব্যবহৃত হয়। এটি কোনো বস্তু, ঘটনা, পরিস্থিতি বা ধারণার অভাব বোঝায়। যেমন নাথিং ক্যান স্টপ আস নাও, অর্থ কিছুই এখন আমাদের থামাতে পারবে না। এই নাথিং ইঙ্গিত করে যে এমন কোনো পরিস্থিতি নেই যা কাজকে বাধা দিতে পারে, মানে পরিস্থিতির অভাব বোঝানো হচ্ছে। নাথিং অনেক প্রসঙ্গে ব্যবহৃত হতে পারে। যেমন ভার্বের অবজেক্ট হিসাবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ইত্যাদি। ভার্বের অবজেক্ট যখন হবে তখন বাক্যটি হবে হি সেইড নাথিং অ্যাবাউট দ্য সিচুয়েশন, অর্থাৎ সে পরিস্থিতি সম্পর্কে কিছুই বলেনি। এখানে সেইড হচ্ছে ভার্ব এবং নাথিং হচ্ছে ওই ভার্বটির অবজেক্ট। সামথিং অর্থ কিছু। এটি বস্তু, ধারণা বা বিষয় উল্লেখ করতে একটি অনির্দিষ্ট সর্বনাম হিসেবে ব্যবহার করা যেতে পারে। যখন বিষয় হিসেবে ব্যবহৃত হয় তখন সেন্টেন্সটি হয় সামথিং ক্র্যাশ টু দ্য ফ্লোর ইন দ্য মিডল অব দ্য নাইট, অর্থাৎ মাঝরাতে মেঝেতে কিছু একটা ভেঙে পড়ল। এই সেন্টেন্সে সামথিং নির্দেশ করে যে ভেঙে পড়া বস্তুটি চিহ্নিত বা পরিচিত নয়। অবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হবে তখন বাক্যটি হবে আই নিড টু টেল ইউ সামথিং ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বাক্যটিতে আই হলো সাবজেক্ট এবং সামথিং হলো অবজেক্ট। অনিশ্চয়তা প্রকাশের ক্ষেত্রেও এটি ব্যবহার হতে পারে। যেমন শি হার্ড সামথিং মুভিং ইন দ্য ডার্ক, অর্থাৎ তিনি অন্ধকারে কিছু নড়তে শুনেছেন কিন্তু কি তা নিশ্চিত না ইত্যাদি। এভরিথিং অর্থাৎ সব কিছু। এটি একটি সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন যা ব্যতিক্রম বা সীমাবদ্ধতা ছাড়াই সমস্ত জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। এটি একটি বাক্যের বিষয়, বস্তু বা পরিপূরক হিসেবে ব্যবহৃত হতে পারে। সাবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হয় তখন সেন্টেন্সটি হয় এভরিথিং ইজ পসিবল ইফ ইউ বিলিভ, অর্থাৎ তুমি বিশ্বাস করলে সব কিছু সম্ভব। এই বাক্যটির সাবজেক্ট হলো এভরিথিং, যা ব্যতিক্রম বা সীমাবদ্ধতা ছাড়াই সমস্ত জিনিসের প্রতিনিধিত্ব করছে। আবার অবজেক্ট হিসেবে যখন এটি ব্যবহার হবে তখন সেন্টেন্সটি হবে আই ওয়ান্ট এভরিথিং অন দ্য মেনু, অর্থাৎ আমি তালিকায় সব কিছু চাই। এই বাক্যটিতে আই হলো সাবজেক্ট এবং এভরিথিং হলো অবজেক্ট। এবার আমরা দেখব অন্য অন্য যে সমস্ত প্রোনাউন রয়েছে সেগুলি। অন্য অন্য প্রোনাউনের মধ্যে প্রথমেই রয়েছে সাম, তাই সাম দিয়েই আমরা শুরু করব। সাম অর্থ কিছু। এই সর্বনামটি উভয় বচন অর্থাৎ একবচন বা বহুবচন হতে পারে।
এটি ব্যক্তি বা বস্তুর পরিবর্তে কাউন্টেবল ও আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সামের পরবর্তী নাউন ও ভার্ব প্লুরাল নাম্বার হয় এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে নাউন ও ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। প্রথমে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটি উদাহরণ দেখব। সাম কুকিজ ওয়ার রিটেন বিফোর দ্য পার্টি স্টার্টেড, অর্থাৎ পার্টি আরম্ভ হওয়ার আগেই কিছু কুকি খাওয়া হয়ে গিয়েছিল। এখানে কুকিজ একটি কাউন্টেবল নাউন, কারণ একে গণনা করা যায়। তাই শর্ত অনুযায়ী সামের পরে কুকিজ নাউনটির সাথে এজ যুক্ত করে প্লুরাল নাম্বার করতে হয়েছে এবং ভার্বটিও প্লুরাল হবার কথা ছিল, তাও কিন্তু ঠিক রয়েছে, অর্থাৎ ওয়ার ব্যবহৃত হয়েছে ওয়াজ ব্যবহার না হয়ে। এবার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটি উদাহরণ দেখি। সাম অব দ্য ইনফরমেশন ইজ আনআপডেটেড, অর্থাৎ কিছু তথ্য পুরানো। এখানে ইনফরমেশন একটি আনকাউন্টেবল নাউন, কারণ একে গণনা করা যায় না। তাই সামের পরে ইনফরমেশন নাউনটির সিঙ্গুলার নাম্বার হয়েছে, ইনফরমেশনস না হয়ে, ইত্যাদি। এনি অর্থ যে কোনো, এটিও একটি বহুমুখী সর্বনাম, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এই এনি কোনো কিছুর অনির্দিষ্ট পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। এটি সাধারণত নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। যখন নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন বাক্যটি হয় আই ডোন্ট হ্যাভ এনি কুকিজ লেফট, অর্থাৎ আমার কোনো কুকি বা বিস্কুট বাকি নেই। এই এনি দ্বারা এখানে একটি অনির্দিষ্ট পরিমাণ কুকিজকে বোঝাচ্ছে। এটি যখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন বাক্যটি হয় ডু ইউ হ্যাভ এনি অ্যাপল, অর্থাৎ তোমার কাছে কি কোনো আপেল আছে, ইত্যাদি। অল অর্থ সমস্ত, এটি একটি বহুমুখী অনির্দিষ্ট সর্বনাম যা একটি গোষ্ঠী বা পরিমাণের সম্পূর্ণতা বোঝাতে বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয়। যেমন কোনো কিছুর পুরো পরিমাণ উল্লেখ করতে, একটি গ্রুপের প্রতিটি সদস্য বা অংশ উল্লেখ করতে, ইত্যাদি। কোনো কিছুর পুরো পরিমাণ উল্লেখ করতে যখন ব্যবহৃত হয় তখন বাক্যটি হয় অল ইজ ওয়েল, অর্থাৎ সব কিছু ঠিক আছে। এখানে সব বলতে বোঝায় সমগ্র পরিস্থিতি বা পরিস্থিতি সন্তোষজনক। আবার গ্রুপের প্রতিটি সদস্য বা অংশ উল্লেখ করতে যখন ব্যবহৃত হয় তখন বাক্যটি হবে অল আর ইনভাইটেড টু দ্য পার্টি, অর্থাৎ পার্টিতে সকলেই আমন্ত্রিত, মানে ব্যতিক্রম বলে কেউ নেই, একেবারে প্রত্যেক একক ব্যক্তিকে বোঝাচ্ছে। সেভারেল অর্থ বেশ কিছু, এই শব্দটি একটি অনির্দিষ্ট পরিমাণ উল্লেখ করে, তবে তা একটি বড় সংখ্যা নয় এমন। যেমন সেভারেল ওয়ার মিসিং ফ্রম দ্য মিটিং, অর্থাৎ বেশ কিছু মিটিংয়ে অনুপস্থিত ছিল। এখানে বেশ কিছু বলতে বোঝায় অনির্দিষ্ট সংখ্যক লোক যারা উপস্থিত ছিল না। যেহেতু এটি একটি প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন, তাই নিয়ম অনুযায়ী ভার্বটিও প্লুরাল গ্রহণ করেছে। এটি একটি বাক্যের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন উই নিড টু অ্যালোকেটেড দ্য রিসোর্সেস টু সেভারেল, অর্থাৎ আমাদের অনেকের জন্য সম্পদ বরাদ্দ করা প্রয়োজন, ইত্যাদি। বোথ অর্থ উভয়, এটি একটি অনির্দিষ্ট সর্বনাম হিসাবে দুটি ব্যক্তি বা জিনিস বোঝাতে ব্যবহৃত হয়, যা বোঝায় যে জোড়ার প্রতিটি সদস্য অন্তর্ভুক্ত। এরা একটি বাক্যের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট এবং চুক্তি বা সাদৃশ্যের উপর জোর দেওয়ার জন্য বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। সাবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হয় তখন সেন্টেন্সটি হয় বোথ জব ওয়ার এক্সিলেন্ট ফর মি, অর্থাৎ উভয় কাজ আমার জন্য চমৎকার ছিল। ভার্বের অবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হয় তখন বাক্যটি হয় আই ইনভাইটেড বোথ টু দ্য পার্টি, অর্থাৎ আমি দুজনকেই পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলাম। বাক্যটিতে ইনভাইটেড হলো ভার্ব এবং বোথ তার অবজেক্ট। চুক্তি বা সাদৃশ্যের উপর জোর দেওয়ার জন্য, যেমন বোথ আর কারেক্ট, অর্থাৎ দুটোই সঠিক। এখানে বোথ দ্বারা কোনো একটি চুক্তির উপর মতামত দিচ্ছে, কিন্তু তা জোরের সাথে, ইত্যাদি। ফিউ অর্থ কয়েকটি, এটি কে বা কি তা সঠিকভাবে নির্দিষ্ট না করে অল্প সংখ্যক লোক বা জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। এরা সাবজেক্ট, অবজেক্ট বা তুলনামূলক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সাবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হয় তখন বাক্যটি হয় ফিউ ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, অর্থাৎ কয়েকজন বৈঠকে উপস্থিত ছিলেন। এই বাক্যটিতে ফিউ ইঙ্গিত করে যে অল্প সংখ্যক লোক সবাই উপস্থিত ছিলেন, কিন্তু সেই পরিমাণটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। অবজেক্ট হিসাবে উই ইনভাইটেড মেনি বাট ফিউ অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, অর্থাৎ
আমরা অনেককে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু খুব কমই আমন্ত্রণ গ্রহণ করেছিল। এর মানে আমন্ত্রিত অতিথির মধ্যে অল্প সংখ্যকই আমন্ত্রণ গ্রহণ করেছেন, কিন্তু সেই সংখ্যাটা নির্দিষ্ট নেই। তুলনামূলক অর্থে ফিউ ক্যান ম্যাচ হার স্কিল ইন প্রোগ্রামিং, অর্থাৎ কয়েকজনই প্রোগ্রামে তার দক্ষতার সাথে মেলে। এটি বোঝায় যে কেবলমাত্র অল্প সংখ্যক লোকেরই তার সাথে তুলনীয় দক্ষতা রয়েছে, ইত্যাদি। মেনি অর্থাৎ অনেক, এটি একটি অনির্দিষ্ট সর্বনাম হিসেবে বৃহৎ সংখ্যক মানুষ বা জিনিসগুলিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, তবে কে বা কি তা উল্লেখ না করে। এটি সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। সাবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হয় তখন বাক্যটি হয় মেনি অ্যাটেন্ড দ্য কনসার্ট, অর্থাৎ অনেকেই কনসার্টে অংশ নিয়েছিল। এই মেনি ইঙ্গিত করে যে কনসার্টে বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিল। বাক্যটিতে মেনি হচ্ছে সাবজেক্ট। মেনি যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সেন্টেন্সটি হয় শি হ্যাজ রিড মেনি অব দ্য বুকস ইন দ্য লাইব্রেরি, অর্থাৎ তিনি লাইব্রেরিতে অনেক বই পড়েছেন। এই বাক্যটিতে শি হচ্ছে সাবজেক্ট এবং মেনি হচ্ছে অবজেক্ট, ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।